আজকেই কিন্তু বাজেট উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ইতিহাসের ৫৫তম বাজেট এবং বিএনপি সরকারের এবার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট। অনেক চ্যালেঞ্জ, অনেক প্রশ্ন কিন্তু মানুষের মনের মধ্যে। সরকার বাজেটের মধ্যে কি চমক নিয়ে আসছে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের ভোগান্তি, সাধারণ মানুষের কষ্ট ঠিক কতটা লাঘব হতে পারবে এই বাজেট নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমেই যদি বাজেটের আকার নিয়ে কথা বলি, ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল বড় একটা বাজেট কিন্তু বিএনপি সরকার দিতে চলেছে এবং বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট। এবং প্রতি বছরই আমরা চেষ্টা করি যে দেখি যে রাজনৈতিক সরকারগুলো একটু বড় বাজেট দেওয়ার চেষ্টা করে এবং বিএনপি সরকার কিন্তু গত অর্থ বছর থেকে অন্তর্বর্তীর যে বাজেট ছিল সেটা থেকে অনেকটাই বেশি বাজেট কিন্তু এবার উত্থাপন করতে চলেছে। এবং এই বাজেট কিন্তু বর্তমানে যে আমাদের সংশোধিত দেশজ উৎপাদন জিডিপি তার কিন্তু প্রায় ১৪% কাছাকাছি। বর্তমানে জিডিপি রয়েছে ৭,৮০,৩০০ কোটি টাকা এবং অর্থনীতিবিদরা বলছেন যে এইটা একটু চ্যালেঞ্জ হতে চলেছে এত বড় বাজেট আসলে বাস্তবায়ন করা। এখন আমাদের অপেক্ষা সরকার কি করবে, কি পদক্ষেপ নেবে এই বাজেটটাকে উত্তোলন করার জন্য। এবার যদি একটু বাজেটের জিডিপি প্রবৃদ্ধির দিকে আগাই, সরকার পরিকল্পনা করছে বা সরকার আশা করছে যে ৬.৫% জিডিপির টার্গেট অর্জন করবে এবং এই টার্গেটটা গত বছর অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু ৫.৫% ছিল এবং বিশ্বব্যাংক এবং IMF দুইটা বিশ্ব সংস্থাই কিন্তু বলেছিল যে এই টার্গেট অর্জন করা সম্ভব হবে না এবং বিশ্বব্যাংকের মতে ৪.৬%-র বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না এবং IMFও কিন্তু বলেছে ৪.৩%-র বেশি হবে না। তো সেই হিসেবে বলতে গেলে বিএনপি সরকার যে ৬.৫ অর্থাৎ ৬.৫% যে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা দিচ্ছে সেটা বাস্তবায়ন করা বেশ অনেকটাই কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটু যদি মূল্যস্ফীতির দিকে তাকাই, বর্তমান মূল্যস্ফীতি ৯.৪২% অর্থাৎ প্রায় ৯.৫% কিন্তু মূল্যস্ফীতি বর্তমানে রয়েছে। সরকার এই মূল্যস্ফীতিটাকে কমিয়ে ৭.৫% নিয়ে আসতে চাচ্ছে, অর্থাৎ আগামী অর্থ বছরে এক বছরের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনবে সরকার প্রায় ২%-এর মতো। ৭.৫% মূল্যস্ফীতি কমিয়ে আনা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে সরকারের সামনে। একদিকে রাজস্ব আদায় করতে হবে, অন্যদিকে নিত্যপণ্যের দাম থেকে অন্যান্য পণ্যের দাম কমাতে হবে, তাহলে মূল্যস্ফীতি কমে আসবে। তো সব মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ, কি অপেক্ষা করছে সেটাই এখন দেখার বিষয়। এবার যদি বাজেট ঘাটতির দিকে তাকায়, ৯,৩৮,০০০ কোটি টাকার একটা বিশাল বড় বাজেট সরকার দিয়েছে এবং পুরোটা বাজেট কিন্তু সরকার একার পক্ষে দেশজ সম্পদ থেকে কিন্তু আহরণ করা সম্ভব হবে না। তাই বাজেটের একটা বিশাল ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। সরকারের সক্ষমতা বলছে ৬,৯৫,০০০ কোটি টাকা সরকার নিজস্বভাবে সংগ্রহ থেকে বা দেশজ খাত থেকে সরকার আদায় করতে পারবে এবং সেটা মোট বাজেটের ৭৪%, প্রায় ২৫%-এর বেশি, প্রায় ২৬% পর্যন্ত কিন্তু বাজেট ঘাটতি রয়েছে এবং অর্থের পরিমাণে সেটা ২,৪৩,০০০ কোটি টাকার বেশি কিন্তু বাজেট ঘাটতি রয়েছে এবং সেই সাথে সরকারের ঘাড়ের উপরে যে বিগত সরকারের নেয়া ঋণ, সেই ঋণের বোঝা কিন্তু রয়েছে, সুদ কিন্তু পরিশোধ করতে হবে। সুদ বাবদ এই অর্থ বছরে ১,২৭,০০০ কোটি টাকার বেশি কিন্তু সরকারকে সুদ পরিশোধ করতে হবে। এইবার যদি এই যে ২,৪৩,০০০ কোটি টাকার বাজেট ঘাটতি, এই বাজেট ঘাটতি আসলে সরকার কিভাবে আদায় করার চিন্তা করছে সেই দিকটা যদি একটু তাকাই, অভ্যন্তরীণ উৎস অর্থাৎ দেশের বিভিন্ন উৎস থেকে কিন্তু সরকার ১,২৭,০০০ কোটি টাকা আদায় করার চিন্তা ভাবনা করছে এবং এই ঘাটতি বাজেটের অর্থ কিন্তু পুরোটাই একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। এটার কিন্তু কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না, এমনটা কিন্তু সন্দেহ করছে বা আশঙ্কা করছে কিন্তু বিশেষজ্ঞরা। এবং যখন অভ্যন্তরীণ খাত থেকে কোনো সরকার অর্থ সংগ্রহ করার চেষ্টা করে, সব থেকে বড় চাপটা যায় হচ্ছে ব্যাংক খাতের উপরে এবং বৈদেশিক উৎস থেকে সরকার ১,০৯,০০০ কোটি টাকা কিন্তু অর্জনের চিন্তাভাবনা করছে। ১,০৯,০০০ কোটি টাকার একটু বেশি অর্জনের চিন্তা ভাবনা করছে এবং এটা কিন্তু বৈদেশিক ঋণের উপরে অনেকটা নির্ভরশীল। একদিকে IMF থেকে ঋণ নিতে গেলে বিভিন্ন শর্ত IMF দিয়েছে, যেটা পূরণ করলে আমাদের জন্য বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে, এমনটাই মনে করছেন কিন্তু সরকারের পক্ষ থেকে। এবং অনুদান থেকে ৫,০০০ কোটি টাকার বেশি, প্রায় ৬,১৫০ কোটি টাকা অনুদান থেকে সরকার পাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে। এইবার যদি একটু বাজেটের যে সরকার ৬,৯৫,০০০ কোটি টাকা যে আদায় করার চিন্তা ভাবনা করছে, কোন কোন খাত থেকে কিভাবে আদায় করবে সেটা একটু আপনাকে জানানোর চেষ্টা করব। প্রথমেই
সরকারের সবথেকে বড় যে আয়ের উৎস বা সবথেকে বড় যে রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান সেটা হচ্ছে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু সরকারের মোট রাজস্ব আদায়ের যে টার্গেট সেটা 87% এনবিআর আদায় করে থাকে এবং সেটার পরিমাণ কিন্তু এবার 6,04,000 কোটি টাকা। এবং এনবিআর বহির্ভূত বিভিন্ন খাত রয়েছে, যেমন আমরা ভূমি কর দিয়ে থাকি, মোটরযানের উপরে কর দিয়ে থাকি, এই ধরনের কিছু এনবিআর বহির্ভূত খাত রয়েছে। সেখান থেকে কিন্তু সরকার আশা করছে যে 25,000 কোটি টাকার মতো রাজস্ব সরকার আদায় করতে পারে, যেটা মোট রাজস্বের 4%। এইবার যদি আরেকটা খাত রয়েছে কর বহির্ভূত খাত রয়েছে, সেখানে কিন্তু 26,000 কোটি টাকা 66,000 কোটি টাকা সরকার আদায় করার চিন্তা ভাবনা করছে এই খাত থেকে। যেমন পাসপোর্ট ফি, ভিসা ফি সহ বিভিন্ন আমরা সরকারকে ফি দিয়ে থাকি, সেই ফি থেকে কিন্তু সরকার প্রায় 9% পর্যন্ত কিন্তু সরকার আদায় করতে পারে। এইবার যদি একটু এনবিআর রেভিনিউয়ের দিকে যাই, সেখানে অর্থাৎ এনবিআর এর উপরে যে টার্গেটটা দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকার যে একটা বিশাল বড় রাজস্ব আদায়ের টার্গেট, এনবিআর এই টার্গেটটা কিভাবে অর্জন করবে বা কোন কোন খাত থেকে আদায় করবে? প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে আয়কর 37%, অর্থাৎ ইনকাম ট্যাক্সের উপরে কিন্তু এনবিআর 37% পর্যন্ত কিন্তু নির্ভর করছে রাজস্ব আদায়ের জন্য। এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভ্যাটের উপরেও কিন্তু 37% পর্যন্ত সরকার নির্ভরশীল, অর্থাৎ ভ্যাট এবং ইনকাম ট্যাক্স দুইটার উপরেই কিন্তু সব থেকে বড় এনবিআর এর টার্গেট রাজস্ব আদায়ের জন্য। এবং সব থেকে কম এবং কম হলেও কিন্তু একেবারে কম নয়, শুল্ক থেকে কিন্তু 26% পর্যন্ত রাজস্ব আদায়ের চিন্তাভাবনা করছে। অর্থাৎ এনবিআর এর যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা যদি বাস্তবায়ন হয়, কারণ এ যাবৎকালে যত অর্থ বছর আমরা দেখেছি প্রত্যেক অর্থ বছরেই এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছিল, এনবিআর সেই টার্গেট অর্জন করেছে এমন ইতিহাস কিন্তু দেখতে পাওয়া যায় না। তো এই 6,04,000 কোটি টাকার যে একটা বিশাল বড় টার্গেট এনবিআরকে দেয়া হয়েছে, এই টার্গেট আসলে কতটা বাস্তবায়ন সম্ভব হবে, এটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে মোটামুটি এ যাবৎকালে যতগুলো তথ্য আমরা পেয়েছি যে বাজেট কেমন হতে পারে, বাজেট কোন খাতে সরকার কিভাবে অর্থ আহরণ করতে পারে, সেই সব কিছুই কিছুটা হলে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি।